আমরা আজকের ক্লাস শুরু করব যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তর নিয়ে। আমরা ক্যালোরিমিতির যে প্রথম ক্লাসগুলো আছে সেখানে আমরা আলোচনা করেছিলাম যে যান্ত্রিক শক্তি থেকে কিভাবে তাপ শক্তিতে রূপান্তর করা যায়, এবং সেখানে আমরা একটা এক্সপেরিমেন্টের মাধ্যমেও সেটা বুঝেছিলাম, তাই না? তো ওইটা ছিল একটা প্রসেস। তো আরও অনেকগুলো প্রসেস আছে যেখানে হচ্ছে যে যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তর করা যায়। তো আমরা সেই আজকে ক্লাসটা করব হচ্ছে সেই রূপান্তর ফ্যাক্টরগুলো নিয়ে, যে আমরা কিভাবে বা কোন কোন প্রসেসে তাপশক্তি থেকে যান্ত্রিক শক্তি বা যান্ত্রিক শক্তি থেকে তাপশক্তিতে রূপান্তর করতে পারি। ওকে, তো প্রথমে একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে যে যান্ত্রিক শক্তি থেকে যদি আমরা তাপশক্তিতে রূপান্তর করতে চাই তাহলে আমাদের হাতে মেথড আছে দুইটা। আমরা দুইটা প্রসেসে যান্ত্রিক শক্তি থেকে তাপশক্তিতে রূপান্তর করতে পারি। প্রথম প্রসেসের কথা যদি বলতে হয় তাহলে প্রথম প্রসেস হচ্ছে আপনার ডাব্লিউ সমান সমান কিউ। এখন ডাব্লিউটা কি আবার কিউ কি, ঠিক আছে? তো আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম যে ডাব্লিউ হচ্ছে কি যান্ত্রিক শক্তি। যদি আমি সিম্বলটা লিখতে চাই তাহলে যান্ত্রিক শক্তিকে আমি ডাব্লিউ দ্বারা প্রকাশ করতে পারি, এবং তাপ শক্তিকে আমি কিউ দ্বারা প্রকাশ করতে পারি। ওকে, তো আমরা জানি যে এটা একটা আরেকটার মধ্যে কি করা যায়, রূপান্তর করা যায়। তাই এখানে রূপান্তর সিম্বল আমরা ইউজ করতে পারি। অর্থাৎ যান্ত্রিক শক্তি ডাব্লিউ থেকে আমি কি পেতে পারি, তাপশক্তি কিউ পেতে পারি। এখন এই যে যান্ত্রিক শক্তি থেকে তাপশক্তি কিউ পাচ্ছি, তো এটার প্রসেস কয়টা, দুইটা। একটা হচ্ছে ডাব্লিউ সমান সমান কিউ, এবং আরেকটা হচ্ছে ডাব্লিউ সমান সমান জে কিউ। তো আমরা এই দুইটা প্রসেস নিয়ে এখন আলোচনা করব যে এই দুইটা মেথডে আসলে কিভাবে সলভ করা যায়। জাস্ট এখানে ব্যবধানটা হচ্ছে আর কি আপনার ইউনিটের, এককের পার্থক্য, তাছাড়া অন্য কিছুই না, ঠিক আছে? তো প্রথম মেথডের কথা যদি আমি বলি তাহলে প্রথম মেথডটাকে লেখা যায় ডাব্লিউ সমান সমান কিউ দ্বারা, ঠিক আছে? অর্থাৎ আমি যদি সরাসরি যান্ত্রিক শক্তিকে তাপশক্তিতে রূপান্তর করি তাহলে সেটা কি লেখা যাবে, ডাব্লিউ সমান সমান কিউ। এখন এই যে যান্ত্রিক শক্তি, এই যান্ত্রিক শক্তিটা আমি বিভিন্নভাবে পেতে পারি। প্রথমটা কি হতে পারে, প্রথম হতে পারে আমি যদি কোনো গতিশক্তি থেকে যান্ত্রিক শক্তি পাই তাহলে সেটা কি হবে, সেটা হবে গতিশক্তি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম ভি স্কোয়ার থেকে আমি কি পাবো, যান্ত্রিক শক্তি, এবং ওই যান্ত্রিক শক্তি কিসে কনভার্ট হবে, তাপ শক্তিতে। আরেকটা কি হতে পারে, আরেকটা হতে পারে আমি কোনো বিভব শক্তি থেকে যান্ত্রিক শক্তি পেতে পারি। বিভব শক্তি আমরা কি জানি যে এম জি এইচ, এই বিভব শক্তি থেকে আমি কি পেতে পারি, তাপ শক্তি পেতে পারি। এবং থার্ড কনভার্সনটা কি হতে পারে, আপনার কোনো ইলেকট্রিক্যাল এনার্জি থেকে আমি কি পেতে পারি, যান্ত্রিক শক্তি পেতে পারি। এখন ইলেকট্রিক্যাল এনার্জিটা কি হতে পারে, পাওয়ার ইনটু টাইম। তো এটা থেকে আমি কি পেতে পারি, তাপ শক্তি পেতে পারি। তো এই তিনটা ভাবে আমি পেতে পারি। আরও অনেকগুলো প্রসেস আছে, বাট জেনারেল কেস কয়টা, এই তিনটা, ঠিক আছে? তো এখান থেকে আমি কি পেতে পারি, তাপশক্তি পেতে পারি। এখন তাপশক্তি যখন পাবো, কোনো বস্তুর উপরে যখন তাপশক্তি পাবো তখন সেখানে দুই ধরনের পরিবর্তন হইতে পারে। এক হচ্ছে ওই বস্তুর তাপমাত্রা বাড়াইতে পারে, অথবা কি হতে পারে, বস্তুর অবস্থার পরিবর্তন করতে পারে। এগুলো আমরা জেনে আসছি, তাই না? তাহলে যদি বস্তুর তাপমাত্রা বাড়ায় তাহলে আমরা সেটা কি জানি, তাপমাত্রা বাড়ালে হয় হচ্ছে আপনার এম এস ডেল থিটা। এখন এস কি, এস হচ্ছে আপেক্ষিক তাপ, ডেল থিটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। ওকে, এবং আরেকটা কি হতে পারে, অবস্থার পরিবর্তন, অর্থাৎ বাষ্প থেকে আপনার লিকুইডে যেতে পারে, অথবা লিকুইড থেকে আপনার কঠিনে যেতে পারে, অথবা কঠিন থেকে আপনার বাষ্পে পরিণত হতে পারে। তাহলে অবস্থার পরিবর্তনের জন্য আমরা কি ইউজ করি, এম ইন্টু এল। এল মানে কি, আপেক্ষিক সুপ্ততাপ, ঠিক আছে? এখন এই যে আমরা কনভার্সনগুলো লিখেছি, এই কনভার্সনগুলোতে আপনার ইউনিটের একটা ব্যাপার আছে যেটা আপনাকে সবসময় ফলো করতে হবে, ঠিক আছে? আপনি যখন ডাব্লিউ সমান সমান কিউ লিখবেন আপনাকে এই ইউনিটেই লিখতে হবে, এবং এই ইউনিটটা ফিক্সড একটা ইউনিট, আপনি চাইলেই চেঞ্জ করতে পারেন না, ঠিক আছে? তাহলে আমরা যখন ডাব্লিউ সমান সমান কিউ লিখব সেই ইউনিটটা কি, আমরা ডাব্লিউর ইউনিট রাখবো জুলে, এবং তাপের ইউনিটও রাখবো আমরা জুল। দুইটার ইউনিট কি হবে, সেম ইউনিট হবে।
এখন বাকিগুলার ইউনিট কি, যেমন এম, যদি ভরের কথা বলি তাহলে ভরের একক কি হবে, কেজি হবে। তারপরে যদি আমি বলি আপনার ভেলোসিটির ইউনিট কি হবে, সেটা হবে মিটার পার সেকেন্ড। যদি বলি অভিকর্ষ ত্বরণের ইউনিট কি হবে, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি বলি উচ্চতার ইউনিট কি হবে, সেটা হবে মিটার। পাওয়ারের ইউনিট কি হবে, সেটা হবে ওয়াট। সময়ের একক হবে সেকেন্ড। ঠিক আছে, তবে এখানে বুঝার ব্যাপার হচ্ছে আপেক্ষিক তাপ। যদি আপেক্ষিক তাপের কথা বলতে হয় তাহলে এখানে আপেক্ষিক তাপের এককটা হবে জুল পার কেজি ডিগ্রি সেন্টিগ্রেড। আপেক্ষিক তাপের ইউনিট কি হবে, জুল পার কেজি ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে টেম্পারেচারের পরিবর্তন সেটার ইউনিট কি হচ্ছে, ডিগ্রি সেন্টিগ্রেডে। ওকে, এবং যদি আমি বলি এল এর ইউনিট কি হবে, আপেক্ষিক সুপ্ততাপ, এবং তার ইউনিটটা হবে জুল পার কেজি। এই ইউনিটগুলো কিন্তু ফিক্সড ইউনিট, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। আপনি যখন ডাব্লিউ সমান সমান কিউ লিখবেন তখন আপনাকে এই ইউনিটে রেখেই সেগুলো কাজগুলো করতে হবে। যদি এই ইউনিটে না থাকে তাহলে আপনাকে কনভার্সন করে সেই কাজটা করতে হবে। ঠিক আছে, আরেকটা মেথড কি হতে পারে, সেকেন্ড মেথড হতে পারে ডাব্লিউ সমান সমান জে কিউ। যদি আমি ডাব্লিউ সমান সমান জে কিউ দ্বারা এই রূপান্তরগুলা করি, অর্থাৎ যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তিতে যাই, তাহলে আমার ইউনিট কনভার্সনটা কি হবে। তো যখন আমি ডাব্লিউ সমান সমান জে কিউ ইউজ করব তখন আমার ইউনিট কনভার্সনটা কি হবে, আমরা কাজের এককটা ইউজ করব জুল। কাজের একক যা আছে তাই থাকবে, সেটা হবে জুল। বাট তাপের ইউনিট কি হবে, তাপের ইউনিট হবে ক্যালোরি। তাপের ইউনিট কি হবে, ক্যালোরি। ওকে, এখন আরও যে ফ্যাক্টরগুলো আছে, যেমন হচ্ছে ভরের একক কি হবে, ভরের একক হবে আপনার কেজি। ওকে, তারপরে যদি বলা হয় আপনার ভেলোসিটির একক কি হবে, মিটার পার সেকেন্ড। অভিকর্ষ ত্বরণের ইউনিট কি হবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। উচ্চতার একক কি হবে, মিটার। ক্ষমতার একক কি হবে আপনার ওয়াট। সময়ের একক সেকেন্ড। ঠিক আছে, বাট যখন আমি ডাব্লিউ সমান সমান জে কি ইউজ করব তখন আপেক্ষিক তাপ এর ইউনিট হবে ক্যালোরি পার কেজি ডিগ্রি সেন্টিগ্রেড, এবং আপেক্ষিক সুপ্ততাপের ইউনিট হবে ক্যালোরি পার কেজি। আর বাকি যে ইউনিটগুলো আছে সবগুলো আপনার এমকেএস পদ্ধতিতে হবে, বাট ইউনিটের পরিবর্তন কোনটাতে, আপেক্ষিক তাপ এবং আপেক্ষিক সুপ্ততাপ। আর বাকি ইউনিট যা আছে সবগুলো এমকেএস পদ্ধতিতেই হবে। এখানে আরেকটা কথা হচ্ছে, এই যে যেটা আমরা ইউজ করতেছি এই যেটা কিন্তু তাপের যান্ত্রিক সমতা, তাপের যান্ত্রিক সমতা। এবং আমরা এটা গত ক্লাসে আলোচনা করেছি, এটা শুধুমাত্র একটা কনভার্সন ফ্যাক্টর হিসেবে ইউজ হয়, এছাড়া আর কিছু না। এবং এর ভ্যালুটা কত, এর ভ্যালু হচ্ছে জে ইজ ইকুয়াল টু 4.186 জুল পার ক্যালোরি। সবাই কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এখন আমরা দেখব নির্দিষ্ট উচ্চতা থেকে পানি পড়ার জন্য তাপমাত্রা বৃদ্ধি। তো যখন আমরা কোনো বস্তুকে বা যদি বলি পানির কথাই যেহেতু এখানে বলা আছে, যদি পানির কথা বলি তাহলে পানিকে যখন আমরা একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেই তখন সেখানে কি হয়, যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তর হয়, এবং যার ফলে আপনার পানির তাপমাত্রাটা বেড়ে যায়। এখন আমরা দেখব ওই প্রসেসটা আসলে কিভাবে হচ্ছে, যে পানির তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে সেই প্রসেসটা আসলে অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে। তো ধরেন এখানে আমরা যদি ঝর্ণার ছবি আঁকি, তো এখানে আপনাকে ঝর্ণা দেওয়া আছে। তো এই ঝর্ণা থেকে আপনার ধরেন পানি পড়তেছে, ঠিক আছে। তো পানির সিম্বলগুলো আমরা চাইলে ড্র করতে পারি। তো এখান থেকে আপনার পানি পড়তেছে। তো পরে কোথায় যাচ্ছে, মাটিতে পড়তেছে, তাই না? তাহলে মাটিতে যখন পড়বে তখন পানিগুলো অবস্থা প্রায় এরকম দেখাবে, ঠিক আছে। তো যখন পড়বে তখন হচ্ছে এটা যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তর হবে, এবং এর তাপমাত্রাটা কি হবে, বেড়ে যাবে। ধরে নিচ্ছি এই উচ্চতার ঝর্ণা থেকে পানিগুলো পড়তেছে,
ঠিক আছে। এখন যদি এইচ উচ্চতার ঝর্ণা থেকে পানিগুলো পড়ে থাকে, তাহলে এখন আমাকে কি করতে হবে, ওই পানিগুলোর যে তাপমাত্রাটা বৃদ্ধি পাচ্ছে পড়ে, সেটা আসলে কিভাবে বৃদ্ধি পাচ্ছে এটা আমরা ক্যালকুলেট করতে চাচ্ছি। তো ধরে নেই যে এখানে একটা পোর্শন, যে এই পোর্শনে m পরিমাণ পানি আছে। এই পোর্শনে কত পরিমাণ পানি আছে? m পরিমাণ পানি আছে। এখন পানিগুলো কত উচ্চতায় আছে? h উচ্চতায় আছে, তাই না? আমরা একটা জিনিস জানি যে সেটা কি, যখন কোনো বস্তু একটা উচ্চতায় থাকে, কনফিগারেশনে চেঞ্জ হয়, তখন তার মধ্যে কি আসে? পটেনশিয়াল এনার্জি আসে। তো এখানে যেহেতু কনফিগারেশনে চেঞ্জ হয়েছে, অর্থাৎ সে একটা নির্দিষ্ট উচ্চতায় আছে, তার মানে এখানে কি আসবে? তার মধ্যে একটা পটেনশিয়াল এনার্জি আসবে। তাহলে এখানে তার মধ্যে কি থাকবে? পটেনশিয়াল এনার্জি থাকবে। এখন যদি আমি এই পোর্শনের পানিগুলোকে ছেড়ে দিই, তখন কি হবে? পটেনশিয়াল এনার্জির মানটা আস্তে আস্তে কমতে থাকবে, এবং কমে যখন এইখানে পড়ে যাবে, তখন সেটা কিসে কনভার্ট হবে? কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে। অর্থাৎ পটেনশিয়াল এনার্জির মানটা কমবে, তার সাথে সাথে কি হবে? কাইনেটিক এনার্জির মানটা বাড়বে। ঠিক আছে। যখনই কাইনেটিক এনার্জির মান বাড়বে, তখন যখন এইখানে আইসা হিট করবে, তখন সে সর্বোচ্চ ভেলোসিটিতে হিট করবে, তার মানে এখানে কাইনেটিক এনার্জির মান কি থাকবে? সর্বোচ্চ থাকবে। এবং ওই কাইনেটিক এনার্জিটাই সেটা কিসে কনভার্ট হবে? হিটে কনভার্ট হবে। সেই কাইনেটিক এনার্জিটা কিসে কনভার্ট হবে? হিট এনার্জিতে কনভার্ট হবে। এখন আমি যদি তার ইনিশিয়াল পজিশন এবং ফাইনাল পজিশনটা দেখি, বা ইনিশিয়াল অবস্থার ক্ষেত্রে এনার্জি এবং ফাইনাল অবস্থার ক্ষেত্রে এনার্জি, এই দুইটা চিন্তা করি, তাহলে কি হচ্ছে? একদম সরাসরি আমরা কি পাচ্ছি? পটেনশিয়াল এনার্জি থেকে হিট এনার্জি পাচ্ছি। সেটা কাইনেটিক এনার্জি ভায়া হয়ে হিট এনার্জিতে কনভার্ট হচ্ছে। বাট আমি যদি ইনিশিয়াল অবস্থাটা এবং তার ফাইনাল অবস্থাটা চিন্তা করি, তাহলে সেটা কি হবে? পটেনশিয়াল এনার্জি হিট এনার্জিতে কনভার্ট হচ্ছে। যেহেতু পটেনশিয়াল এনার্জি হিট এনার্জিতে কনভার্ট হচ্ছে, তার মানে যান্ত্রিক শক্তি কিসে কনভার্ট হচ্ছে? তাপশক্তিতে। এবং যখন তাপশক্তিতে কনভার্ট হবে, তখন এই যে পানিগুলো আছে এখানে, এই পানিগুলো তাপমাত্রাটা কি হবে? বেড়ে যাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে যান্ত্রিক শক্তি তাপশক্তিতে কি হচ্ছে? রূপান্তর হচ্ছে। তাহলে যান্ত্রিক শক্তি সমান সমান আমরা W জানি, এবং তাপশক্তি সমান সমান Q জানি। তাহলে এই যান্ত্রিক শক্তি কিসে কনভার্ট হবে? তাপশক্তিতে। যদি এই বেসিক ইনফরমেশনটা আমরা জানি, এখন এখানে যান্ত্রিক শক্তি ইনিশিয়ালি কোন অবস্থায় ছিল? পটেনশিয়াল এনার্জি অবস্থায়। তাহলে আমরা বলতে পারি যে পটেনশিয়াল এনার্জি mgh, সেটা কিসে কনভার্ট হচ্ছে? হিট এনার্জিতে কনভার্ট হচ্ছে। তাহলে হিট এনার্জিতে এটা কি তার অবস্থার পরিবর্তন করতেছে? না, এখানে তার কোনো অবস্থার পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র তার টেম্পারেচারটাকে বৃদ্ধি করতেছে। তাহলে সেটা কি হবে? mSW ডেল্টা থিটা। এখন SW কেন? এটা হচ্ছে পানির আপেক্ষিক তাপ। ওকে, তো এইখান থেকে এবার আমি m আর m কেটে দিতে পারি। যদি কেটে দিই, তাহলে কত তাপমাত্রা বৃদ্ধি পাবে সেটা অবশ্যই আমরা ক্যালকুলেট করতে পারবো। তাহলে সেটা কত হবে? ডেল্টা থিটা সমান সমান GH ডিভাইডেড বাই SW। তাহলে এই পরিমাণ তাপমাত্রা কি হবে? তার বৃদ্ধি পাবে। এখন এটা তো আমরা সলভ করেছি কিভাবে? একটা মেথড দিয়ে, যে যদি W সমান সমান Q হয়, তাহলে ঘটনাটা এটা ঘটবে। বাট যদি এমনটা হয় যে W সমান সমান আমরা JQ মেথড দিয়ে করি, তাহলে কি এর সলিউশন বের করা সম্ভব না? অবশ্যই, আমরা তো জানি দুইটা মেথডই করতে পারবো। তাহলে এখানে যদি আমরা W সমান সমান JQ ইউজ করি, তাহলে কি হবে? Wটা কি? তার পটেনশিয়াল এনার্জি। তাহলে পটেনশিয়াল এনার্জি কত হচ্ছে? mgh ইজ ইকুয়াল টু কি হবে? JQ। কিউটা কি? হিট এনার্জিতে কনভার্ট হচ্ছে, এবং হিট এনার্জিটা কত? সেটা হচ্ছে mSW ডেল্টা থিটা। তাহলে এখান থেকেও যদি আমি m কেটে দিই, তাহলে এখানে আমার তার টেম্পারেচারের যে পরিবর্তন, সেটা কত আসবে? ডেল্টা থিটা সমান সমান GH ডিভাইডেড বাই SW ইন্টু J। এখন যে তো আমরা জানি তাপের যান্ত্রিক সমতা, এম আই রাইট? এখন কথা হচ্ছে এই ইউনিটগুলো আমরা কিসে ইউজ করব? কারণ আমরা জানি এই দুইটা মেথডের মধ্যে বিশাল পার্থক্যটা কি? ইউনিটে, আর কিছুই না। ঠিক আছে। তাহলে যে তো আমাদের মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইচ তো আপনার কি আসবে? মিটারে আসবে, অর্থাৎ MKS পদ্ধতিতে হবে। ডেল্টা থিটা কি আসবে? ডিগ্রি সেন্টিগ্রেডে। বাট এখানে আপেক্ষিক তাপে এককের পরিবর্তন হবে। তাহলে এখানে যে আমরা আপেক্ষিক তাপের ইউনিটটা ইউজ করব, সেটা কিসে হবে? জুল পার
কেজি ডিগ্রি সেন্টিগ্রেড, কারণ এখানে তাপের এককও জুল, এটার এককও জুল। ওকে, এরপরে এটার জন্য যখন ইউজ করব তখন আমাদের প্র্যাকটিক্যাল ইউনিটে চলে যেতে হবে। তার মানে এখানে কি আসবে, ক্যালোরি পার কেজি ডিগ্রি সেন্টিগ্রেড। এখন আমরা জানি যে পানির যে আপেক্ষিক তাপ আছে এটা আপনার জুল পার কেজিতে কত হয় এবং ক্যালোরি পার কেজিতে কত হয়, এটা কিন্তু আমাদের আইডিয়া আছে, তাই না? আমরা যদি পানির আপেক্ষিক তাপটা জুল পার কেজিতে লিখতে চাই তাহলে সেটা কত আসবে, 4200 জুল পার কেজি ডিগ্রি সেন্টিগ্রেড। এবং যদি এটা আমি এর জন্য লিখতে চাই, ক্যালোরির জন্য লিখতে চাই, তাহলে সেটা কত হবে, 1000 ক্যালোরি পার কেজি ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এখন এই যে এই দুইটা আমরা দুইটার জন্য ইউজ করব। ঠিক আছে, অবশ্যই আমি যখন যে ইউজ না করব অর্থাৎ ডাব্লিউ সমান সমান কিউ ইউজ করব তখন আমাকে অবশ্যই এস ডাব্লিউর মানটা কত ব্যবহার করতে হবে, 4200 জুল পার কেজি ডিগ্রি সেন্টিগ্রেড, এটা ব্যবহার করতে হবে। আর যখন আমি যে ইউজ করব তাপের যান্ত্রিক সমতা তখন আমাকে এটা ইউজ করতে হবে। এখন জেনারেলি কনভার্সনগুলো যখন করা হয় তখন আপনার হচ্ছে যে এটা দুইভাবেই আসতে পারে। ঠিক আছে, তো এটা আপনি ক্যালকুলেশন করার সময় দেখবেন যে যদি ডাব্লিউ সমান সমান কিউ ইউজ করেন, যদি কিউ ইউজ করেন তাহলে সেখানে আপনার যদি অবস্থার পরিবর্তন না হয় শুধু তাপমাত্রা বৃদ্ধি হয় সেক্ষেত্রে আপনি কি ইউজ করবেন, এস আসবে ক্যালকুলেশনে আপনার। আর যদি আপনার অবস্থার পরিবর্তন হয় তাহলে সেখানে কি আসবে, এল আসবে, যদি আপনি ডাব্লিউ সমান সমান কিউ মেথডে আগান। আর যদি আপনি ডাব্লিউ সমান সমান জে কিউ মেথডে আগান তখন এখানে কি আসবে, জে ইন্টু এস, এবং যদি অবস্থার পরিবর্তন হয় তখন আসবে জে ইন্টু এল। ওকে, তো এইটা হচ্ছে আপনি নোট করে লিখে রাখতে পারেন যে আমাদের এই দুইটা প্রসেসে আগানোর সময় এই দুইভাবে মাল্টিপ্লিকেশন আসতে পারে, মানে লাস্ট রেজাল্টটা এইভাবে আসতে পারে। যেমনটা এখানে আসছিল কত, এস জে, যখন আমি ডাব্লিউ সমান সমান জে কিউ ইউজ করছি, বাট আমি যখন ডাব্লিউ সমান সমান কিউ ইউজ করছি তখন আমার কি আসছে, শুধু এস আসছে। জাস্ট লাস্টের দিকে আপনার এইটাই কনভার্সন হবে, আর কিছু না। যখন আপনার এস আর এল আসবে তখন প্রথম যে ইউনিটটা অর্থাৎ প্রথম যে ইউনিটের সংখ্যাটা ইউজ করবেন সেটা কিসে আসবে, জেতে আসবে। ঠিক আছে, সেটা যদি এস হয় তাহলে আসবে জুল পার কেজি ডিগ্রি সেন্টিগ্রেড, আর সেটা যদি আপনার এল হয় তাহলে সেটা কি হবে, জুল পার কেজি। বাট যদি আপনার জে এস এবং জে এল আসে তাহলে আপনার প্রথম ইউনিটটা শুরু হবে কি, ক্যালোরি দ্বারা, অর্থাৎ যদি আপনার এস হয় তাহলে আসবে ক্যালোরি পার কেজি ডিগ্রি সেন্টিগ্রেড, আর যদি আপনার এল হয় তাহলে ক্যালোরি পার কেজিতে আসবে। ঠিক আছে, এই হচ্ছে আপনার এখানে কনভার্সন হতে পারে। এখন এই যে দুইটা টার্ম আমরা লিখেছি, আমি যদি এইটা নিয়ে চিন্তা করি, এখানে একটু নোট করে রাখি যে কি পেয়েছি, তাপমাত্রার রাইজটা সেটা হচ্ছে ডেল্টা থিটা সমান সমান জিএইচ ডিভাইডেড বাই এস ডাব্লিউ। এখন এই যে জি এর ভ্যালু পাচ্ছি এটা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, এস ডাব্লিউ এর ভ্যালুটাও তো কি আপনার কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে এই দুইটা ভ্যালু যদি আমি বসাই তাহলে এখানে রেজাল্টটা কত আসে, যে জি এর ভ্যালু হচ্ছে 9.8, তাই না? তাহলে এইচ ডিভাইডেড বাই, আমি এইটাকে 9.8টাকে ভাগ করে লিখতেছি, আর এস ডাব্লিউর মানটা কত আসবে, 4200, তাহলে 4200 ডিভাইডেড বাই 9.8, যদি আমি এই 9.8টাকে উপরে নিয়ে যাই তাহলে সেটা কিন্তু এখানে চলে আসবে। ঠিক না, আমি এভাবে লিখতে পারি, জাস্ট আমার লিখার সুবিধার্থে এটা লিখলাম। যদি আমি 4200কে 9.8 দ্বারা ভাগ করি তাহলে এখানে কত আসবে, 428 অথবা 428 এটা আসবে। এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, ব্যাপারটা কি যে আমি টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে এইচ ডিভাইডেড বাই 428, যদি আমি বলি এম পরিমাণ পানিকে এই 428 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, কত মিটার উচ্চতা থেকে ফালানো হয়েছে, 428 মিটার উচ্চতা থেকে, তাহলে এর ডেল্টা থিটার পরিমাণটা কত আসবে, ডেল্টা থিটা সমান সমান কত আসবে, 428 থেকে ফালানো হয়েছে, তাহলে 428 ডিভাইডেড বাই 428, তাহলে কত আসবে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড। কাটাকাটি করলে কত আসবে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড। দ্যাট মিন্স আমি যদি পানিগুলোকে
428 মিটার উচ্চতা থেকে ফেলে দিই তাহলে পানির তাপমাত্রা বৃদ্ধি পাবে 1 ডিগ্রি সেন্টিগ্রেড। পানির তাপমাত্রা কত বৃদ্ধি পাবে? 1 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু এইটা আসলে কখন পসিবল হবে? যখন আপনার সমস্ত যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তর হবে। এটা অবশ্যই লিখে রাখবেন, যখন সমস্ত যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তর হবে। তাপ শক্তিতে রূপান্তর হবে এবং পানি ওই তাপ গ্রহণ করবে। সমস্ত যান্ত্রিক শক্তি কি হবে? তাপ শক্তিতে রূপান্তর হবে এবং পানি ওই সমস্ত পরিমাণ তাপ শক্তি কি করবে? গ্রহণ করবে এবং তার টেম্পারেচারটা বাড়াবে। তাহলে আমি কি বলতে পারি যে 428 মিটার উচ্চতা থেকে ফেলে দিলেই এর তাপমাত্রা কি হবে? 1 ডিগ্রি সেন্টিগ্রেড পরিমাণ বৃদ্ধি পাবে। এখন কথা হচ্ছে যে আমি কি সবসময় 428 মিটার উচ্চতা থেকে ফেলে দেব? এটা কি আরও কম উচ্চতা থেকে ফেলে দিতে পারি না? অবশ্যই আরও কম উচ্চতা থেকে ফেলে দিতে পারি। তাহলে সেটা কি হবে? ধরেন যে আমি 214 মিটার উচ্চতা থেকে ফেলে দিলাম। 214 মিটার উচ্চতা থেকে ফেলে দিলাম। তাহলে এর তাপমাত্রা কতটুকু পরিমাণ বৃদ্ধি পাবে? এর অর্ধেক হয়ে যাবে। যেহেতু হাইট অর্ধেক হয়েছে তার মানে তাপমাত্রা কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। তার মানে তাপমাত্রা বৃদ্ধি পাবে কত? 1/2 ডিগ্রি সেন্টিগ্রেড। দ্যাট মিন্স হচ্ছে কত হবে? 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি এমনটা হয় যে আমি 107 মিটার উচ্চতা থেকে ফেলে দিছি, কত? 107 মিটার উচ্চতা থেকে ফেলে দিছি, মানে এরও অর্ধেক করেছি, তাহলে এই তাপমাত্রা কি হবে? আরও অর্ধেক পরিমাণ কমে যাবে। সেটা কত আসবে? 1/4 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পাবে। তাহলে 1/4 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কি? আপনার 0.25 ডিগ্রি সেন্টিগ্রেড কি হবে? বৃদ্ধি পাবে। অর্থাৎ আমি এটার সাথে কম্পেয়ার করে, এই যে যেটা পেয়েছি এর সাথে কম্পেয়ার করে আমি এক লাইনে অ্যান্সারগুলো সলিউশন করতে পারি। চাইলে আমি আমার যে ব্রড মেথডটা আছে অর্থাৎ ফর্মুলাতে ইউজ করে আমি সমাধান করতে পারি এই ম্যাথগুলো, অথবা আমি এই ছোট্ট একটা লাইন দ্বারা এটার সমাধান করতে পারি। এখন আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনাদের বাজারে যে বইগুলো বিক্রি করে সেই বইগুলোতে যে শর্টকাটটা লিখে সেই শর্টকাটটা হচ্ছে ডেল্টা থিটা সমান সমান h/428 লেখা থাকে। এইটা বাজারের বইগুলোতে অ্যাডমিশনের জন্য শর্টকাট হিসেবে ইউজ হয় বা ওইটা শর্টকাট হিসেবে দেওয়া থাকে। ঠিক আছে, অর্থাৎ বলা থাকে সেখানে যে আপনি যদি এইচটা বসায় দেন তাহলে আপনার কতটুকু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সেটা আপনি বের করতে পারবেন। বাট আমাদের এটাও মনে রাখার দরকার নেই। আমরা যদি মেইন প্রসেসটা মনে রাখতে পারি তাহলে আশা করি এগুলো আমাদের মনে রাখতে হবে না, আমরা জেনারেলি খুব সহজেই বের করতে পারবো। তাহলে চলেন এবার এটা দিয়ে একটা ম্যাথ সলিউশন করি। কি দেওয়া আছে? 200 মিটার উঁচু একটি জলপ্রপাতের তলদেশে ও শীর্ষ দেশে তাপমাত্রার ব্যবধান নির্ণয় করো। এখানে আপনাকে একটা ক্লু দেওয়া হয়েছে, ধরে নাও পতনশীল পানির সমস্ত শক্তি তাপমাত্রা বৃদ্ধিতে ব্যবহৃত হয়। আপনাকে কি নির্ণয় করতে বলা হয়েছে? তাপমাত্রার ব্যবধান নির্ণয় করতে বলা হয়েছে। এখন আশা করি এটা সলিউশন আপনারা তিনভাবে করতে পারবেন। এক হচ্ছে আপনারা ফর্মুলাতে ইউজ করতে পারেন, মানে যে আপনার যে মেইন মেথডটা আছে সেই মেথড দিয়ে আপনি সলভ করতে পারেন, অথবা আপনি কি করতে পারেন? আপনি শর্টকাট হিসেবে ইউজ করতে পারেন। ঠিক আছে, অথবা আপনাকে যে একটা লাইন দেওয়া হয়েছে সেই লাইন দিয়ে আপনি সলভ করতে পারেন। আপনার হাতে প্রসেস আছে তিনটা, যেটা ভালো লাগে সেটা দিয়েই কিন্তু আপনি চাইলে সলভ করতে পারেন। চলেন আমি দেখায় দিই যে এটা কিভাবে সলভ করা যাবে। যদি এত মিটার উঁচু থেকে পড়ে
তাহলে আমরা এটাই বুঝতে পারতেছি যে এখানে আপনার পটেনশিয়াল এনার্জিটা কাইনেটিক এনার্জিতে রূপান্তর হবে এবং ওই কাইনেটিক এনার্জি থেকে আমি কি পাবো, হিট পাবো। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে পটেনশিয়াল এনার্জি সমান সমান হিট, অর্থাৎ mgh সমান সমান হিট এনার্জি। এখন হিট এনার্জি যদি লিখতে পারি, এখন এখানে হিট এনার্জিটা আসলে কি হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাপমাত্রা বৃদ্ধিতে ব্যবহৃত হচ্ছে। তার মানে এখানে তার অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে যদি অবস্থার পরিবর্তন না হয় তাহলে mSw ডেল্টা থিটা হবে। তাহলে এখান থেকে mm কাটাকাটি যায়। এবার এখান থেকে যদি তাপমাত্রার ব্যবধান বের করতে চাই তাহলে সেটা কত হবে, ডেল্টা থিটা সমান সমান gh ডিভাইডেড বাই SW। এখন gh ডিভাইডেড বাই SW এটার ভ্যালু তো আমরা জানি কত আসছে একটু আগে, যে h ডিভাইডেড বাই 428। তাহলে h এর ভ্যালু কত, 200 ডিভাইডেড বাই 428। এবার এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে ডেল্টা থিটা কত আসবে, ডেল্টা থিটা আসবে 0.46 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটাই হচ্ছে আপনার অ্যান্সার। এবার আপনি চাইলে এটাকে এত কিছু না করে আপনি ওই যে শর্টকাটে বসাই দিলেই হইতো, অর্থাৎ এইখানে বসাই দিলেই হতো, কারণ আপনি তো জানেন h ডিভাইডেড বাই 428 হবে যখন সমস্ত শক্তি কিসে ব্যবহৃত হবে, তাপমাত্রা বৃদ্ধিতে ব্যবহৃত হবে। ঠিক আছে, তাহলে আপনি এভাবেও করতে পারেন অথবা আপনি এভাবেও করতে পারেন, যেটা শর্টকাট হিসেবে ইউজ করা হচ্ছে। ক্লিয়ার? আপনি চাইলে আরেকটা লাইন দিয়েও করতে পারেন, যেটা কি ছিল, যে লাইনটা ছিল যে যদি 428 মিটার উচ্চতা থেকে পড়ে তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পাবে। তাহলে আমি এখানে লাইনটা লিখে নিই যে অ্যানাদার একটা মেথড কি হতে পারে, 428 মিটার উচ্চতা থেকে পড়লে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পাবে তাপমাত্রা। ঠিক আছে, তাহলে 1 মিটার উচ্চতা থেকে পড়লে কত ডিগ্রি বৃদ্ধি পাবে, সেটা হবে আপনার 1 ডিভাইডেড বাই কত, 428। যদি আপনাকে দেওয়া থাকে 200 মিটার, তাহলে যদি 200 মিটার উচ্চতা থেকে পড়ে, আপনি চাইলে ঐকিক নিয়মে সলভ করতে পারেন। আমি 200 মিটার উচ্চতা থেকে পড়লে সেখানে কত ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে, সেটা কি হবে 200 ডিভাইডেড বাই 428। তাহলে এটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে আপনার রেজাল্ট কিন্তু এটাই আসবে, 0.46 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ আপনার কাছে অপশন 3টা, আপনি যেটা ভালো লাগে সেটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সবাই কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। নেক্সট আরেকটা প্রসেস দেওয়া আছে, সেটা কি, যখন বরফের টুকরোটি নির্দিষ্ট উচ্চতা থেকে পড়ে তখন যে পরিমাণ বরফ গলে যায় সেই গলাটা আমরা চাইলে ক্যালকুলেট করতে পারি। এখন যদি বরফ নির্দিষ্ট উচ্চতা থেকে পড়ে সেখানে কি হবে, আপনার পটেনশিয়াল এনার্জি যখন নিচে পড়বে কাইনেটিক এনার্জিতে রূপান্তর হবে। এবার কাইনেটিক এনার্জি কিসে কনভার্ট হবে, হিট এনার্জিতে কনভার্ট হবে, যার ফলে বরফের তাপমাত্রা বেড়ে যাবে এবং বরফ কি হবে, গলে যাবে। ঠিক আছে, তো এই প্রসেসটাকে যদি আমি একটু ড্র করতে চাই তাহলে সাপোজ ধরেন এখানে আপনার একটা বরফের টুকরা দেওয়া আছে। তো এই বরফের টুকরার আপনার টেম্পারেচার দেওয়া আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। কত দেওয়া আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং এই যে বরফ, এই বরফটার আপনার ভর দেওয়া আছে m কেজি, অর্থাৎ এই m কেজি ভরের একটা বরফের টেম্পারেচার দেওয়া আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন এই বরফটা যখন উপর থেকে নিচে পড়বে তখন কি হবে, এর পটেনশিয়াল এনার্জিটা কি হবে, কাইনেটিক এনার্জিতে রূপান্তর হবে। এম আই রাইট? তাহলে ধরেন যে এই বরফের টুকরাটা এই উচ্চতা থেকে পড়তেছে, যদি এই উচ্চতা থেকে পড়ে তাহলে এই উচ্চতায় তার পটেনশিয়াল এনার্জি কত, mgh, এবং এখানে আইসা কি হবে, আপনার বরফ গলে যাবে। এখন ধরেন বরফ গলে এইটুকু পরিমাণ হয়েছে এবং বাকিটুকু কি হয়েছে, আপনার গলে গেছে। তাহলে গলে গেলে সেটা কীরকম হবে, লুক লাইক কেমন হবে, তো এই অংশ পরিমাণ কি হয়েছে, আপনার বরফ গলে গেছে। ঠিক আছে, তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ ছিল এবং সেটা গলে আপনার বরফের তাপমাত্রা ধরে নিচ্ছি
গলিত বরফ যে অংশটা হয়েছে সেই অংশটাও 0°C তাপমাত্রার। আমি ধরে নিচ্ছি যে বরফ গলেছে ওই বরফের গলনের তাপমাত্রা ছিল কত, 0°C, এবং যে পরিমাণ বরফ গলছে সেই গলিত বরফটা হচ্ছে mkg। সেই গলিত বরফটা কত, স্মল এম। তার মানে স্মল এমটা কি দাঁড়াচ্ছে, গলিত বরফ দাঁড়াচ্ছে। গলিত বরফ, গলিত বরফ আর পানি একই তো কথা। 0°C তাপমাত্রার পানি অথবা 0°C তাপমাত্রার গলিত বরফ, একই তো কথা দুইটা, তাই না? তাহলে এখানে দেখেন প্রথমে কি ছিল, 0°C তাপমাত্রার আইস ছিল, এরপরে কি হয়েছে, 0°C তাপমাত্রার গলিত বরফ অথবা পানিতে কনভার্ট হয়েছে। তাহলে এখানে কি হচ্ছে, বরফ থেকে পানিতে আসতেছে, তাপমাত্রার কোনো পরিবর্তন হয় নাই। তার মানে এখানে কোন ধরনের ঘটনা ঘটবে, আপনার আপেক্ষিক সুপ্ততাপের অবস্থার পরিবর্তন হয়েছে কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয় নাই। তাহলে সেটা কোন ধরনের কনভার্সন হবে, আপেক্ষিক সুপ্ততাপ দিয়ে যে কনভার্সনটা পাই। তাহলে এখানেও কি হবে, আপনার যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তর হবে কাইনেটিক এনার্জির মাধ্যমে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে W = Q, সেম কথা। তাহলে W = যদি Q লিখতে পারি তাহলে W কত, যান্ত্রিক শক্তি, যেটা হচ্ছে mgh, এবং সেটা কিসে কনভার্ট হচ্ছে, তাপ শক্তিতে। তাপ শক্তি এবার কি করতেছে, তার অবস্থার পরিবর্তন করতেছে, টেম্পারেচারের পরিবর্তন না করে। তাহলে সেটা কত হবে, ml। এখন এলটা কি হবে, LF হবে নাকি LB হবে? অবশ্যই এখানে কি হবে, বরফ গলনের আপেক্ষিক সূত্রতাপ আসবে, তার মানে সেটা হবে LF। ঠিক আছে, এখন এই যে এমটা লিখতেছি, এই এমটা কোন ধরনের এম হবে, যে বরফটা ছিল উপরে, যে পটেনশিয়াল এনার্জিতে বরফটা ছিল সেটা, তার মানে এখানে এম হবে ক্যাপিটাল এম। তাহলে এখানে আমরা লিখব ক্যাপিটাল mgh = কি হবে, m × LF। এবার এখান থেকে কি পরিমাণ বরফ গলে গেছে সেটাকে আমরা ক্যালকুলেট করতে পারবো না, অবশ্যই পারবো। তাহলে স্মল m = কি আসবে, mgh / LF। তাহলে এটাই হচ্ছে কি আপনার যে পরিমাণ বরফ গলে গেছে সেই বরফ গলনের পরিমাণটা। এখন আমরা এটা জানি যে আমরা এখানে মেথডটা ইউজ করেছি W = Q। যদি আমরা W = JQ মেথডে আগাই তাহলে আমার যে লাস্ট ইকুয়েশনটা আসবে সেটা কি হবে, এর সাথে অর্থাৎ LF থাকুক বা SW থাকুক বা S থাকুক, তার সাথে কি হবে, J মাল্টিপ্লাই হবে। তাহলে LF এর সাথে আমরা কি মাল্টিপ্লাই করে দেব, J মাল্টিপ্লাই করে দেব। তাহলে এখানে আসবে J × LF। এই হচ্ছে আমাদের বরফ গলনের পরিমাণটা। এবার আসেন, যখন আমরা LF ইউজ করতেছি তখন আমাদের ইউনিটটা কি হবে, তখন আমাদের ইউনিট হবে জুল পার কেজিতে। আর যখন আমরা J × LF ইউজ করতেছি তখন আমাদের ইউনিট আসবে ক্যালোরি পার কেজিতে। ঠিক আছে, এখন যদি ধরে নেই ব্যাপারটা এমন যে mkg বরফের টুকরাটা H উচ্চতা থেকে পড়ে গলে গেছে, যদি পুরো বরফ গলে যায় তাহলে আমি কি বলতে পারি, এখানে 100% গলে গেছে। ঠিক আছে, তাহলে যদি 100% গলে যায় তাহলে আমি এই m = এই স্মল m লিখতে পারি, ক্যাপিটাল M = কি বলতে পারি, স্মল m, কারণ পুরোটাই গলে গেছে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে যদি ক্যাপিটাল M ভরের পুরো বরফটি গলে যায় তাহলে আমরা বলতে পারি সেটা কি 100% গলে গেছে। আর যদি 100% গলে যায় তাহলে আমি কি বলতে পারি, এখানে এই ক্যাপিটাল M = স্মল m, কারণ আমরা স্মল mটা কি ধরে নিচ্ছি, গলিত বরফ ধরে নিচ্ছি। তাহলে এবার এই দুইটা যদি সমান হয় তাহলে এবার এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের
ক্যালকুলেশনের রেজাল্টটা কত আসতেছে। যদি এম বসাই তাহলে এম এর জায়গায় আমি ক্যাপিটাল এম বসালাম, আমরা ডাব্লিউ সমান সমান কিউতে বসাচ্ছি প্রথমটাতে, ঠিক আছে। তাহলে এম সমান সমান কি লেখা যাবে, এম জি এইচ ডিভাইডেড বাই এল এফ। তো এইখান থেকে এম এম কাটাকাটি যাবে, যদি কাটাকাটি যায় তাহলে আমরা লিখতে পারি যে কত হাইট থেকে পড়লে পুরোটা গলে যাবে। তাহলে ওই হাইটটা যদি ক্যালকুলেট করতে চাই তাহলে এইচ সমান সমান কি আসবে, এইচ সমান সমান এল এফ ডিভাইডেড বাই জি হবে। তাহলে যদি এত উচ্চতা থেকে ফেলে দেই তাহলে আমার পুরো বরফটাই কি হবে, গলে যাবে, ঠিক আছে। এখন দেখেন এলএফ হচ্ছে আপনার কনস্ট্যান্ট ভ্যালু এবং জিও কনস্ট্যান্ট ভ্যালু, যদি এই দুইটা কনস্ট্যান্ট ভ্যালু নিয়ে আমি চিন্তা করি তাহলে একটা কনস্ট্যান্ট টার্ম পাবো, সেই কনস্ট্যান্ট টার্মটা কত আসবে। এবার আমি যদি এলএফ এর মানটা ক্যালকুলেট করি তাহলে এলএফ এর মান কত আসবে, 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে 80 ক্যালোরি পার গ্রাম থেকে যদি আমি জুল পার কেজিতে কনভার্ট করতে চাই তাহলে কি হবে, 80 ইন্টু ক্যালোরির ভ্যালুটা কত হবে 4.2 ইন্টু কত হবে, গ্রাম থেকে যদি আমি কেজিতে কনভার্ট করতে চাই তাহলে 1/1000। এবার 1/1000টাকে যদি আমি উপরে নিয়ে যাই তাহলে সেটা কি হবে, 1000 দ্বারা মাল্টিপ্লাই হবে। এবার এইখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি 80 ইন্টু 4.2 ইন্টু 1000, তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি আমার রেজাল্ট আসবে 3.36 ইন্টু 10⁵, এবং ইউনিটটা তখন কিসে কনভার্ট হবে, জুল পার কেজিতে, ঠিক আছে। যদি ইউনিটটা জুল পার কেজিতে পাই তাহলে এইচ সমান সমান আমরা কি লিখতে পারি, এইচ সমান সমান লিখতে পারি যে এল এফ ডিভাইডেড বাই জি। তাহলে এল এফ এর ভ্যালুটা কত, 3.36 ইন্টু 10⁵ ডিভাইডেড বাই জি, জি মানে হচ্ছে কত 9.8। এবার এইখান থেকে যদি এটাকে ক্যালকুলেশন করি আমার ক্যালকুলেশনের রেজাল্টটা কত আসবে, 34.17 কিলোমিটার। তাহলে এত কিলোমিটার উচ্চতা থেকে যদি আমি ফেলে দেই বরফের টুকরোকে তাহলে পুরো বরফটাই কি হবে, গলে যাবে, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে আমি লিখতে পারি যে 34.17 কিলোমিটার থেকে ফেলে দিলে সেই পুরো বরফটাই কি হবে, গলে যাবে, এবং সেটা কি হবে 100% গলিত হবে, তাই না। তাহলে এটা আমরা লিখতে পারি। তাহলে যদি গলিত হয়, যদি এই পরিমাণ গলিত হয়, কিন্তু কখন গলিত হবে, যখন হচ্ছে আমার পুরো যান্ত্রিক শক্তিটাই তাপ শক্তিতে কনভার্ট হবে। যখন পুরো যান্ত্রিক শক্তিটাই তাপ শক্তিতে কনভার্ট হবে অর্থাৎ তাপ কোথাও লস না হবে, তখন আমি বলতে পারি যে 34.17 কিলোমিটার থেকে বরফের টুকরাকে ফেলে দিলে সেটা কি হবে, পুরোটাই গলে যাবে। তাহলে এখানে আপনারা অবশ্যই লাইনটা লিখে রাখবেন যে পুরো যান্ত্রিক শক্তি যদি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, পুরো যান্ত্রিক শক্তি যদি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। ক্লিয়ার। তাহলে এখন যদি এমন হয় যে এত কিলোমিটার উচ্চতা থেকে ফেললাম না, আমি আরও কম কিলোমিটার উচ্চতা থেকে ফেললাম, যেমন ধরেন কম কত, 17 কিলোমিটার উচ্চতা থেকে ফেললাম, 34-এর অর্ধেক। তাহলে 17 কিলোমিটার উচ্চতা থেকে যদি ফেলি তাহলে সেটা কত পার্সেন্ট গলবে, 50% গলবে, 100% তো গলবে না। অর্ধেক উচ্চতা থেকে ফেলছি তাহলে অর্ধেক পার্সেন্ট গলবে। যদি আমি আপনার ধরেন 8.5 কিলোমিটার উচ্চতা থেকে ফেলে দেই তাহলে কি হবে, তারও অর্ধেক পার্সেন্ট গলিত হবে অর্থাৎ মেল্টিং হবে। তাহলে সেটা কত, 25% গলিত হবে। অর্থাৎ এইভাবে করে আমি ইউনিটরি মেথডের মাধ্যমে এটাকে আমি সলভ করতে পারি। এত হলে এত গলবে, তাহলে যদি এত উচ্চতা থেকে ফেলি তাহলে কত গলবে। তাহলে এখানেও আমাদের প্রসেস কতগুলো আসতেছে,
দুইটা প্রসেস পাচ্ছি। এক হচ্ছে আমরা একদম পুরো বেসিক নিয়ম থেকে সলিউশন করতে পারি, আর এক হচ্ছে শুধুমাত্র এই লাইনটা দ্বারা সলিউশন করতে পারি। বাট এখানে কথা কি, এই লাইনটা আমরা কখন ইউজ করতে পারবো? যখন পুরো যান্ত্রিক শক্তিটাই কিসে রূপান্তরিত হবে? তাপ শক্তিতে রূপান্তরিত হবে। যদি পুরোটা না হয়, অর্ধেক হয়, বা যদি তার ক্যালকুলেশন অনুযায়ী আপনাকে বলা থাকে যে এত পরিমাণ হয়েছে, তাহলে আপনি এখান থেকে কি করতে পারবেন? সলভ করতে পারবেন। তো এখানে আপনাদের একটা ম্যাথ দেওয়া আছে, যেটা কি, কত উচ্চতা হতে একটি বরফের টুকরা অভিকর্ষের টানে পড়লে যে তাপ উৎপন্ন হবে তাতে বরফের 10% গলে যাবে। অর্থাৎ কত উচ্চতা থেকে আমি একটা বরফের টুকরাকে ফেলে দিলে ওই বরফটার 10% গলবে, মানে পুরোটা গলবে না, ঠিক আছে, শুধুমাত্র তার 10% গলে যাবে। যদি সমস্ত যান্ত্রিক শক্তি তাপশক্তিতে পরিণত হয় এবং যদি তার 10% গলে এত উচ্চতা থেকে ফেলার কারণে, তাহলে ওই উচ্চতাটা কত আপনাকে সলিউশন করতে বলা হয়েছে। তো এইটা যদি আমি সলভ করতে চাই, তাহলে এই ম্যাথটাও আমি কয়েকটা ভাবে সলভ করতে পারি। এক হচ্ছে আমরা সিঙ্গেল লাইনের মাধ্যমে সলভ করতে পারি, অথবা আমরা আমাদের বেসিক নিয়মে সলভ করতে পারি। আমাদের যেটা ভালো লাগে আমরা সেভাবেই কিন্তু এই ম্যাথটাকে সলিউশন করতে পারি। যদি ধরেন আমরা আমাদের বেসিক নিয়মটা অ্যাপ্লাই করি, তাহলে কি দাঁড়াবে? যে এখানে আপনার পটেনশিয়াল এনার্জি হিট এনার্জিতে কনভার্ট হচ্ছে, এবং ওই হিট এনার্জি কি করতেছে? বরফ গলতে সাহায্য করতেছে। তার মানে বরফ থেকে আপনার লিকুইডে আসতেছে। এখানে যেহেতু তাপমাত্রার কথা বলা হয়নি, তার মানে আমাদের টেম্পারেচার কি? সেম, ঠিক আছে। যদি টেম্পারেচার সেম হয়, তাহলে আমাদের টেম্পারেচার সেম রেখে অবস্থার পরিবর্তন হচ্ছে। এম আই রাইট? এবার তাহলে আমরা লিখতে পারি যে ডাব্লিউ সমান সমান কিউ। এবার ডাব্লিউটা কি? এমজিএইচ। এমজিএইচ সমান সমান কি হবে? বরফ যেহেতু গলতেছে এম ইন্টু এলএফ। এখানে আমাকে একটা কথা বলা হয়েছে যে 10% গলবে বরফের, তাহলে 10% ইন্টু এমএলএফ আসবে। যেহেতু বলা হয়েছে 10% গলবে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে এমজিএইচ সমান সমান 10% ইন্টু এমএলএফ। তাহলে এম কাটাকাটি যায় এখান থেকে। দেন এখান থেকে আমরা যদি উচ্চতাটা বের করতে চাই, তাহলে এইচ সমান সমান আমরা লিখতে পারি, এই 10%কে কীভাবে লেখা যায়? 10 ডিভাইডেড বাই 100 হিসেবে লেখা যায়, ইন্টু এলএফ, এবং এখান থেকে আমি এটাকে জি দ্বারা ডিভাইড করে দিতে পারি। তাহলে এবার যদি আমি ভ্যালুগুলো বসাই, কত আসবে? 10 ডিভাইডেড বাই 100 ইন্টু এলএফের ভ্যালু কত? 3.36 ইন্টু 10⁵ ডিভাইড বাই জি এর ভ্যালু কত? 9.8। যদি এখান থেকে ক্যালকুলেশন করি, তাহলে আমাদের উচ্চতাটা কত দাঁড়াবে? উচ্চতাটা দাঁড়াবে আপনার 3428.57, 3428.57 এত মিটার। এ হচ্ছে আমাদের একটা প্রসেসে এর অ্যান্সার। যদি আমি আরেকটা প্রসেসে আগাই, যেহেতু এখানে বলেই দেওয়া আছে যে সমস্ত যান্ত্রিক শক্তি আপনার তাপশক্তিতে পরিণত হয়েছে, তাহলে আমি এখান থেকে অন্য আরেকটা মেথডে কিভাবে লিখতে পারি? অন্য আরেকটা মেথডে লিখতে পারি যে যদি আমি এই 34.17 কিলোমিটার থেকে ফেলে দিই, তাহলে সেটা কি হবে? 100% গলবে, ঠিক আছে। অর্থাৎ আমাকে যেহেতু উচ্চতা চাইছে, তার মানে আমরা উচ্চতাটাকে ডান পাশে রাখবো। তাহলে আমরা বলতে পারি যে 100% গলে যাবে, 100% গলে যাবে যদি কত মিটার উচ্চতা থেকে ফেলাই? 34.17 কিলোমিটার উচ্চতা থেকে ফেলে দেই, ঠিক আছে, বা এত মিটার উচ্চতা থেকে যদি ফেলে দেই। কিলোমিটার 10⁵ দ্বারা আমরা মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে একে কত হবে? 34.17 ইন্টু 10⁵ ডিভাইডেড বাই কত? 100, এবং তার 10%-এ কত হবে? তাহলে 10%-এ কত হবে সেটা বের করতে পারি না। তাহলে 10% হলে
সেটা কত 0.1, তাই না? 10% মানে কত 0.1, তাহলে 10 ডিভাইডেড বাই 100 বলতে পারি। সমতুল্য সমান সমান কি হবে 34.17 ইন্টু 10⁻³ ইন্টু 100 ডিভাইডেড বাই 100 ইন্টু 10। তাহলে এখান থেকে যদি এটাকে আমি ক্যালকুলেশন করি আমাদের মান কত আসবে, উচ্চতাটা আমরা এটাই পাবো 28.57 মিটার। আপনার কাছে প্রসেস অনেকগুলো আছে, যেটা আপনার ভালো লাগে আপনি সেটা অ্যাপ্লাই করতে পারেন, সিঙ্গেল লাইনেও করতে পারেন অথবা আপনি আপনার বেসিক যে মেথডটা আছে সেটা দিয়েও সলভ করতে পারেন। সবাই কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। তাহলে চলেন আমরা নেক্সট টাইপে চলে যাই। এখন আমরা আলোচনা করব বস্তুর সংঘর্ষের ফলে বরফের গলন নিয়ে। তো বস্তুর সংঘর্ষের ফলে বরফের গলন এইটা আসলে কি? ধরেন আমি উপর থেকে কোনো না কোনো একটা মেটাল বডি ফেলে দিলাম, ঠিক আছে? ধরেন এটা হচ্ছে একটা মেটাল বডি, তো যে কোনো টাইপের মেটাল বডি হতে পারে, ঠিক আছে? তো এই মেটাল বডিটাকে আমি একটা উচ্চতা থেকে ফেলে দিলাম। কোথায় ফেলেছি? একটা বরফের উপরে ফেলেছি। তো বরফের উপরে যখন এই টুকরাটা পড়বে, যখন বরফের উপরে এই টুকরাটা এসে এখানে পড়বে, তখন কি হবে? বরফের টুকরাটা গলে যাবে না? কিছু পরিমাণ গলবে, আমরা বলতেছি না যে পুরোটাই গলে যাবে, কিছু পরিমাণ কি হবে? বরফের টুকরাটা গলে যাবে। ওই যতটুকু অংশ কার্ভ করা হয়েছে আমরা ধরে নিচ্ছি এইটুকু পরিমাণ কি হয়েছে? গলে পানিতে পরিণত হয়েছে। তাহলে এখানে এগুলো কি? তার পানি, ঠিক আছে? তো এইটুকু গলে গেছে। তো এই যে মেটাল বডি, এই মেটাল বডির তো একটা টেম্পারেচার ছিল, তাই না? এই মেটাল বডির কি ছিল? একটা টেম্পারেচার ছিল, এবং ভূমি থেকে একটা উচ্চতায়ও তো সে ছিল। তাহলে এর টেম্পারেচারটা ধরে নিচ্ছি 0°C তাপমাত্রা, এবং সেটা ভূমি থেকে এইচ উচ্চতা থেকে পড়েছে। ভূমি থেকে তার উচ্চতা কত ছিল? এইচ, এবং সে এইচ উচ্চতা থেকে পড়েছে, ঠিক আছে? এবং এটাকে আমরা কি নামে ডাকতেছি? যে কোনো টাইপের একটা মেটাল বডি, মানে ধাতব বস্তু। এখন এই ধাতব বস্তুর তো একটা ভর আছে, সেই ভরটাকে আমরা বলতেছি ক্যাপিটাল এম। যে পরিমাণ বরফ গলে গেছে, গলিত হওয়ার পরে পানির পরিমাণটা কত? আপনার হচ্ছে স্মল এম। অর্থাৎ এই স্মল এম পরিমাণ বরফ কি হয়েছে? গলে পানিতে পরিণত হয়েছে। তাহলে এটা আমরা বলতে পারি যে এটা হচ্ছে গলিত বরফ বা মেল্টেড আইস। এখন যে পরিমাণ বরফ আপনার গলে গেছে এবং সেটা পানিতে পরিণত হয়েছে, সেটারও তো একটা টেম্পারেচার আছে। ওই টেম্পারেচারটা আমরা কত ধরে নিচ্ছি? 0°C, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের প্রসেস। এবার আমরা এটা জেনারেলি বুঝতে পারতাছি যে যেহেতু এইচ উচ্চতায় ছিল, এখানে কি ছিল? তার পটেনশিয়াল এনার্জি ছিল। এবার যখন এখানে আইসা পড়ছে, তার মানে পটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জিতে পরিণত হয়েছে, এবং ওই কাইনেটিক এনার্জির কারণে আমি কি পেয়েছি? হিট পেয়েছি। এবং ওই হিটের কারণে কি হয়েছে? বরফের তাপমাত্রা বেড়ে গেছে, এবং বরফ কি হয়েছে? 0°C তাপমাত্রার বরফ থেকে 0°C তাপমাত্রার পানিতে পরিণত হয়েছে। এখানে কোনো তাপমাত্রার পরিবর্তন হয়নি, কিন্তু অবস্থার পরিবর্তন হয়েছে। তাহলে আমাদের প্রসেসটা কি? সেই যান্ত্রিক শক্তি তাপশক্তিতে পরিণত হয়েছে, তার মানে W = Q। তাহলে W = যদি Q হয়, তাহলে Wটা এখানে কি? আপনার যান্ত্রিক শক্তি, এবং সেটা মানে কি? mgh, এবং Qটা হচ্ছে কত? m × LF, যেহেতু বরফটা গলে গেছে। তাহলে এখান থেকে এই যে আমরা mgh লিখেছি, এটা কার জন্য লিখেছি? মেটাল বডির জন্য লিখেছি। যেহেতু মেটাল বডির জন্য লিখেছি, তাহলে সিম্বলটাকে আমরা একটু ক্যাপিটাল এম এর মতো করে দিতে পারি, কারণ হচ্ছে এটা যেহেতু মেটাল বডি, ঠিক আছে? তো এখান থেকে যদি আমি গলিত বরফের পরিমাণটা বের করতে চাই, তাহলে সেটা কত হবে? স্মল m = ক্যাপিটাল mgh ডিভাইডেড বাই LF। এখন যেখানে LF আছে, সেখানে যদি আমি JQ দ্বারা এটাকে এই মেথডে করতাম, তাহলে সেখানে কি আসতো? J মাল্টিপ্লাই হতো। তাহলে এখানে কি হবে? mgh ডিভাইডেড বাই J ×
LF। তাহলে এই হচ্ছে আমাদের গলিত বরফের পরিমাণ। ঠিক আছে, তো যখন আমরা LF ইউজ করব তখন আমাদের ইউনিটটা কিসে আসবে? জুল পার কেজিতে। আর যদি আমরা J ইন্টু LF ইউজ করি তাহলে সেটা কি হবে? ক্যালোরি পার কেজি। ওকে, তো একটা জিনিস চিন্তা করেন যে আমরা এখানে মেটাল যে বডিটা নিয়েছি, এই মেটাল বডির তাপমাত্রা কত নিয়েছি? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এমনও তো হতে পারে যে এই মেটাল বডির তাপমাত্রাটা 0 না, এর টেম্পারেচার কত? ধরেন 0 থেকে বড় একটা ভ্যালু। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি এর যে টেম্পারেচারটার ভ্যালুটা সেটা হচ্ছে থিটা ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এই থিটা ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বড় মানের একটা ভ্যালু। তাহলে বড় মানের যদি ভ্যালু হয় তাহলে এই মেটাল বডিটা কি করবে? যখন এইখানে এসে পড়বে, এর টেম্পারেচার কি বেশি? যদি টেম্পারেচারটা বেশি হয় তাহলে এ কি করবে? হিট কি করবে? এখানে দিবে। কাকে দিবে? বরফকে দিবে। তাহলে ও আরও হিট এখানে কি করবে? বরফকে প্রোভাইড করবে। তাহলে বরফকে প্রোভাইড করলে তাহলে বরফের তাপমাত্রা কি হবে? আরও বেশি বাড়বে, এবং যদি আরও বেশি বাড়ে তাহলে এইখানে কি হবে? বরফ আরও বেশি গলিত হবে, তাই না? তাহলে এখানে বরফ কি হবে? আরও বেশি পরিমাণ গলবে। এখন ওই বেশি পরিমাণ গলনটা আমরা কি বের করতে পারি না? অবশ্যই বের করতে পারি। তাহলে সেটা কত হবে? যদি আমরা ক্যালকুলেট করতে চাই সেই ভ্যালুটা, তাহলে আমরা লিখতে পারি, এটা কোন কেজের জন্য? ধরেন যে কেজ নাম্বার 2, তাহলে এখানে লিখে নেই কেজ নাম্বার 2 হচ্ছে বল বা মেটাল বস্তুর তাপমাত্রা মেটাল বস্তুর তাপমাত্রা কত? থিটা ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বেশি। যদি এমন হয় তাহলে এখানেও তো যান্ত্রিক শক্তি তাপশক্তিতে রূপান্তর হচ্ছে, W সমান সমান কিউ। তাহলে W সমান সমান কিউ হলে এবার যেহেতু উচ্চতা থেকে পড়তেছে তার মানে সেখানে কি হবে? mgh হবে, পটেনশিয়াল এনার্জি আসবে। একই কথা, এটা কিসে কনভার্ট হবে? এটা হবে আপনার হচ্ছে অবস্থার পরিবর্তন করবে m ইন্টু LF। ঠিক আছে, এখানে যে এমটা হবে সেটা কত? ক্যাপিটাল এম, কারণ এটা হচ্ছে মেটাল বস্তুর, আর এটা হচ্ছে যে পরিমাণ গলছে সেটাকে আমরা বলতেছি MLF। তবে এখানে আরেকটা কথা হচ্ছে কি, মেটাল বস্তুটা পাচ্ছি, এর যেহেতু তাপমাত্রাটা বেশি তার মানে এও তো এখানে কি করবে? হিট দিবে। এই দুইটা হিট মিলে কি হবে? বরফটা গলবে, বেশি পরিমাণ গলবে। বাট এক হচ্ছে উপর থেকে পড়ার জন্য একটা হিট পাচ্ছি, এবং যেহেতু এই মেটাল বস্তুটার আগে থেকেই টেম্পারেচার বেশি, তাহলে সে কি করবে? এখানে হিট প্রোভাইড করবে। তাহলে হিট প্রোভাইড করলে এই দুইটা মিলে কি হবে? আপনার বরফটা গলবে। তাহলে এর জন্য কি হবে? এম এস ডেল্টা থিটা। তাহলে এই দুইটা মিলে কি হবে? আপনার বরফটা গলবে। তাহলে এখান থেকে যদি আমি এম এর ভ্যালুটা কমন নেই তাহলে সেটা কত হবে? GH প্লাস এস ডেল্টা থিটা ইজ ইকাল টু এম ইন্টু LF। আমাদের এইগুলা কিন্তু মুখস্থ করার দরকার নেই। আমরা যে এই লাস্ট যে ফর্মুলা টাইপের ভ্যালুগুলো পাচ্ছি এগুলো আমাদের মুখস্থ করার দরকার নেই। আমরা মাথায় রাখবো কোনটা? আমাদের মেইন থিঙ্কিংটা, যে কোন শক্তি থেকে কোন শক্তিতে কনভার্ট হচ্ছে, জাস্ট এতটুকুই। বাকিগুলো আমাদের অটোমেটিক্যালি প্রসেস অনুযায়ী চলে আসবে। আশা করি সবাই এটা বুঝতে পেরেছেন। এবার চলেন নেক্সট টপিকস, সেটা কি? পানির ফোঁটার সংঘর্ষের ফলে তাপমাত্রা বৃদ্ধি। পানির ফোঁটার সংঘর্ষের ফলে কি তাপমাত্রা বৃদ্ধি? ধরেন পানির ফোঁটা যদি নিজেদের মধ্যে আইসা কলিউশন হয়, তখন আমরা কি জানি? কলিউশন হলে আমরা নিউটনীয় বলবিদ্যায় পড়েছি, যেখানে কলিউশন হয় সেই কলিউশনটা যদি অস্থিতিস্থাপক কলিউশন হয়, অর্থাৎ ইনইলাস্টিক কলিউশন হয়। ঠিক আছে, আমরা কলিউশনটাকে কোন ধরনের কলিউশন ধরে নিচ্ছি? অস্থিতিস্থাপক সংঘর্ষ। যদি অস্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে সেখানে ই এর ভ্যালু কত হয়? 0 হয়।
যদি ই এর ভ্যালু 0 হয় সেখান থেকে আমরা নিউটনীয় বলবিদ্যায় দেখেছিলাম যে এখানে কি হয়, গতিশক্তি যে থাকে ওই গতিশক্তির পরিমাণটা কি হয়, লস হয়। অর্থাৎ ইনিশিয়াল গতিশক্তি থেকে ফাইনাল গতিশক্তি কি হয়, আপনার লস হয়, কাইনেটিক এনার্জি লস হয়। কোন সংঘর্ষে? অস্থিতিস্থাপক সংঘর্ষে। কিন্তু সেটা যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় সেখানে কি হয় না, লস হয় না, তাই না? এখন ওই নিউটনীয় বলবিদ্যায় পড়ার সময় আমরা বলেছিলাম যে লস হয় এবং লসের পরিমাণটা বের করেছিলাম, বাট সেখানে কিন্তু বলি নাই যে লসটা হয়ে কোথায় যাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে লসটা হয়ে আপনার হিট এনার্জিতে কনভার্ট হচ্ছে। এখন আমরা ওই যে লসের পরিমাণটা, সেটা দিয়ে কি পরিমাণ লস হচ্ছে সেটা তো আমরা ক্যালকুলেট করেই আসছি নিউটনীয় বলবিদ্যায়, এবং ওই লসটা আসলে কোথায় যাচ্ছে এটাও কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারবো। অর্থাৎ হিট এনার্জিতে কনভার্ট যে হচ্ছে সেটাও আমরা কি করতে পারবো, এখানে ক্যালকুলেট করতে পারবো। এবং যদি হিট এনার্জিতে কনভার্ট হয় তাহলে এই হিট এনার্জিতে কনভার্ট হওয়ার ফলে তার তাপমাত্রাটা কত বৃদ্ধি পাচ্ছে এটাও কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে, তাহলে চলেন, ধরেন এখানে দুইটা পানির ফোঁটা আছে। এই হচ্ছে একটা পানির ফোঁটা, ধরেন এই হচ্ছে এটা বড় পানির ফোঁটা, আর এটা হচ্ছে ছোট পানির ফোঁটা। ঠিক আছে, তো এই বড় পানির ফোঁটা এবং ছোট পানির ফোঁটা এটা কি করবে, একে অপরের সাথে এসে কলিশন করবে, তাই না? কেন কলিশন করবে? কারণ ধরে নিচ্ছি এরা কি অবস্থায় আছে, অপোজিট দিকে আছে। যদি একই দিকে থাকে সেখানে কলিশন হতে পারে না, অবশ্যই সেখানেও কলিশন হতে পারে। তাহলে প্রথমটার ভ্যালোসিটি কী হইতে হবে, বেশি হইতে হবে। আমরা ধরে নিচ্ছি যে এইটার ভ্যালোসিটি হচ্ছে u1 আর এর ভ্যালোসিটি হচ্ছে কত, u2। এবার কি করবে, এরা একে অপরের সাথে এসে সংঘর্ষ করবে। যদি সংঘর্ষ করে তাহলে সেখানে কাইনেটিক এনার্জির কি হবে, লস হবে। তো এই যে আমরা বড় ফোঁটাটা নিয়েছি, এর তো মাস আছে, তাই না? এর মাসটা ধরে নিচ্ছি m1 এবং এর মাস ধরে নিচ্ছি m2। ঠিক আছে, ধরেন যে সংঘর্ষ হওয়ার পরের অবস্থাটা, আমরা কিন্তু এখানে হেড অন কলিউশন নিয়ে চিন্তা করতেছি, মুখোমুখি সংঘর্ষ। ঠিক আছে, তাহলে যদি হেড অন কলিউশন হয় তাহলে সংঘর্ষ হওয়ার পরে এদের অবস্থাটা কি হবে, যেহেতু এখানে ই এর ভ্যালু 0, তার মানে এরা কি করবে, এদের ভ্যালোসিটি অর্থাৎ m1 ভরের বস্তুর ভ্যালোসিটি এবং m2 ভরের বস্তুর ভ্যালোসিটি, এই দুইটার ভ্যালোসিটি কি হবে, সমান হয়ে যাবে। এবং এই সমান ভ্যালোসিটি নিয়ে কি করবে, এরা পরবর্তী সময় চলতে থাকবে। তাহলে ধরে নেন এখানে হচ্ছে যে এরা সংঘর্ষ হওয়ার পরে এদের অবস্থাটা এমন হয়েছে এবং এরা সমান ভ্যালোসিটিতে কি করতেছে, চলতেছে, এবং এদের মাস কি হয়ে গেছে, যুক্ত হয়ে গেছে। ঠিক আছে, যদি সমান ভ্যালোসিটি হয় তাহলে আমরা মাস যুক্ত করতে পারি এবং এদের ভ্যালোসিটি হচ্ছে b। ঠিক আছে, কিন্তু এখানে একটা কনসেপ্ট আছে যে অনেকেই বলে যে এখানে ঘামের মতো লেগে যাচ্ছে, আসলেই কিন্তু ঘামের মতো লেগে যায় না। ঠিক আছে, এখানেই বুঝাচ্ছে কি তাদের দুইটার ভ্যালোসিটি কি হচ্ছে, সমান হচ্ছে। যদি এখানে সংঘর্ষ হয় তখন কি হবে, আপনার কাইনেটিক এনার্জির লস হবে এবং ওই কাইনেটিক এনার্জির লসটা কোথায় যাবে, হিট এনার্জিতে যাবে, এবং হিট এনার্জিতে যাওয়ার পরে এর টেম্পারেচারটা কি হবে, বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কি এখানে যে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তর হচ্ছে, কাইনেটিক শক্তি তাপশক্তিতে রূপান্তর হচ্ছে, অর্থাৎ গতিশক্তি তাপশক্তিতে রূপান্তর হচ্ছে। তাহলে আমাদের সেই বেসিক প্রসেস তো কি, ডাব্লিউ সমান সমান কিউ। তাহলে ডাব্লিউ সমান সমান যদি কিউ হয়, এবার ডাব্লিউটা কে প্রোভাইড করতেছে, কাইনেটিক এনার্জির যে লসটা, তাহলে ডেল্টা কে ই এর লস সমান সমান কত হবে, হিট এনার্জি। এবার হিট এনার্জিতে যদি কনভার্ট হয়, আমরা তো বলে নিচ্ছি যে এর টেম্পারেচারটাকে শুধুমাত্র বাড়াচ্ছে, অবস্থার পরিবর্তন করতেছে না। তাহলে সেটা কি হবে, এম এস ডেল থিটা। তাহলে এখানে যেহেতু আপনার সংঘর্ষ হওয়ার পরের ঘটনা বলতেছি, তাহলে সেটা কি হবে, মাসগুলো যুক্ত হয়ে যাবে। তাহলে m1 প্লাস m2 ইন্টু এস ডাব্লিউ ইন্টু ডেল্টা থিটা। এবার এই যে কাইনেটিক এনার্জির লসটা, এই লসটা আমরা চাইলে ক্যালকুলেট করতে পারি, এবং এই লসটার ভ্যালুটা কত, এই লসটার ভ্যালুটা যদি বের করতে চাই তাহলে ডেল্টা কে ই আপনার আসবে এই যে এখানে কাইনেটিক এনার্জির যে লসটা, তাহলে এই লসটা আমরা এখানে ক্যালকুলেট করতে পারি, এবং ওই লসটা কত, যে ডেল্টা কে ই লস সমান সমান আমরা বলতে পারি যে m1 m2
m1 m2 ডিভাইডেড বাই 2 ইন্টু m1 প্লাস m2 m1 প্লাস m2 ইন্টু ভেলোসিটি অফ অ্যাপ্রোচ, মানে হচ্ছে নিকটে আসার বেগ, বেগের স্কোয়ার, নিকটে আসার বেগ এর কি হবে, স্কোয়ার হবে। এখন এই কথাটা আমি আসলে কোথা থেকে লিখেছি, আপনারা জানেন যখন হচ্ছে ইনইলাস্টিক কলিউশন হয় তখন হচ্ছে মোমেন্টাম কি হয়, কনজার্ভড হয়, আর কাইনেটিক এনার্জি কি হয়, লস হয়। তাহলে ওইখান থেকে কাইনেটিক এনার্জি এবং মোমেন্টাম কনজারভেশন, ওই দুইটা ক্যালকুলেশনকে যদি আমি একসাথে সলিউশন করি তাহলে এই রেজাল্টটা পাবো। ঠিক আছে, সেখানে জাস্ট আমাকে ভি এর ভ্যালুটা আর কি আপনাকে মোমেন্টাম কনজারভেশনে বসায় দিতে হবে, বা আপনি চাইলে বি এর যে ভ্যালুটা সেটা আপনি ইয়েতে বসায় দিতে পারেন, কাইনেটিক এনার্জির লসের মধ্যে বসায় দিতে পারেন। দুইটা যদি বসান তাহলে আপনার এই রকম টাইপের একটা রেজাল্ট আসবে। এখন নিকটে আসার ব্যাগটা কত, নিকটে আসার ব্যাগ যেটা সেটা তখন রিলেটিভ ভেলোসিটি হয়, অর্থাৎ একটা আরেকটার অপোজিট দিকে যেহেতু আসতেছে তার মানে এদের আপেক্ষিক বেগ কী হবে, যুক্ত হবে। আর যদি একই দিকে চলে তাহলে আপেক্ষিক বেগ কী হবে, হ্রাস পাবে। তাহলে এখানে যেহেতু আপনার অপোজিট দিকে আসতেছে তাহলে বেগ যুক্ত হবে, তার মানে এখানে u1 প্লাস u2 এর হোল স্কয়ার হবে। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা m1 m2 ডিভাইডেড বাই 2 ইন্টু m1 প্লাস m2 ইন্টু কত আসবে, u1 প্লাস u2 হোল স্কয়ার। তাহলে এটাই হচ্ছে আপনার কাইনেটিক এনার্জির যে লস সেটা। ঠিক আছে, তাহলে এইটা সমান সমান আপনি কি বলতে পারেন, এটা লিখতে পারেন অর্থাৎ m1 প্লাস m2 ইন্টু SW ইন্টু ডেল্টা থিটা। তাহলে এখানে যদি বসায় দিই কত আসে, যে m1 m2 ডিভাইডেড বাই 2 ইন্টু m1 প্লাস m2 ইন্টু u1 প্লাস u2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু s ডেল্টা থিটা। তো এখান থেকে যদি আমি ডেল্টা থিটাটা লিখতে চাই তাহলে কি লিখতে পারি, যে ডেল্টা থিটা সমান সমান m1 m2 ডিভাইডেড বাই 2 m1 প্লাস m2 স্কোয়ার, m1 প্লাস m2 হোল স্কোয়ার ইন্টু কত আসবে s, আর এর সাথে কি মাল্টিপ্লাই হবে এটা, তাহলে কি আসবে u1 প্লাস u2 এর হোল স্কয়ার। তাহলে এই পরিমাণ তাপমাত্রা কি হবে, বৃদ্ধি পাবে। ঠিক আছে, এখন এটাকে আরেকটু সাজায় লেখা যায়, যদি সাজায় লিখতে চাই তাহলে ডেল্টা থিটা সমান সমান লেখা যায় m1 m2 ডিভাইডেড বাই 2 ইন্টু s, আর এটাকে এই পাশে নিয়ে হোল স্কয়ার করতে পারি, তাহলে সেটা কত আসবে u1 প্লাস u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু হোল স্কয়ার। যা সাজায় লিখলে আমার এইটা আসে। তাহলে এই পরিমাণ তাপমাত্রা কি হবে, আপনার বৃদ্ধি পাবে। এখন এখানে একটা কেস আমরা ধরতে পারি, যদি পানির ফোঁটার দুইটার ভরই আপনার সেম হয়, যদি m1 সমান সমান m2 সমান সমান m হয়, ঠিক আছে, এবং এদের ভেলোসিটিও যদি সেম হয়, u1 সমান সমান u2 সমান সমান u হয়, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, যদি এখানে ভ্যালুগুলো বসাই তাহলে ডেল্টা থিটা সমান সমান কত আসবে, m স্কোয়ার ডিভাইডেড বাই কত 2 ইন্টু s ইন্টু কি আসবে 2u ডিভাইডেড বাই 2m হোল স্কোয়ার। এবার কাটাকাটি করতে পারি চাইলে, যদি কাটাকাটি করি এই টু কাটাকাটি যাবে, তাহলে গেলে এখান থেকে লিখতে পারি আমি u স্কোয়ার ডিভাইডেড বাই 2s। কারণটা কি, এই m স্কোয়ার আর এই m স্কোয়ার তো কাটাকাটি যায়, তাহলে একদম শর্টকাটে আমি এটা লিখতে পারি। এখানে s বলতে কি বোঝাচ্ছে, পানির আপেক্ষিক তাপটাকে। ঠিক আছে, তাহলে এই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পাবে। এবারে এটাকে যদি আমি w সমান সমান q মেথডে লিখতে চাই তাহলে সেটা যেটা আসছে u স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু SW। আর যদি আমি যে কিউ মেথডে লিখতে চাই
তাহলে কত আসবে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু জে এস ডাব্লিউ। এ হচ্ছে আমাদের টেম্পারেচার রাইজ। ঠিক আছে, তো এই ফর্মুলা আমাদের মাথায় রাখা দরকার নেই, আমরা জাস্ট হচ্ছে এটার যে প্রসিডিউরটা আছে সেই প্রসিডিউরটা মাথায় রাখবো। সবাই কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ওকে, এখন আমরা দেখব যে যদি পৃথিবীর ঘূর্ণন হঠাৎ করে বন্ধ হয়ে যায়, পৃথিবীর ঘূর্ণন যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে এর তাপমাত্রা বৃদ্ধি পাবে, তাই না? এখন কত পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পাবে সেটাও কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি। এখন সেটা কিভাবে ক্যালকুলেট করতে পারি সেই প্রসেসটাই বোঝার চেষ্টা করব। তবে প্রথম কথায় আসি যে পৃথিবীর যদি পর্যায়কাল বের করতে চাই তাহলে সেটা কত আসবে? 24 ঘন্টা, মানে হচ্ছে কত ৮৬,৪০০ সেকেন্ড। ঠিক আছে, তো এবার একটা জিনিস চিন্তা করেন যে পৃথিবী তো ঘুরতেছে, তাই না? সে নিজের অ্যাক্সিসের মধ্যেও ঘুরে, আবার কি করে সূর্যের চারিদিকেও ঘুরে। ঠিক আছে, তো যদি নিজের অ্যাক্সিসে ঘুরতে থাকে তো সেখানে কি থাকে, আপনার রোটেশনাল কাইনেটিক এনার্জি থাকে, গতিশক্তি থাকে, একটা ভেলোসিটি নিয়েই তো ঘুরে। তাহলে যদি একটা ভেলোসিটি নিয়ে ঘুরে তাহলে সেখানে কি থাকবে? রোটেশনাল কাইনেটিক এনার্জি থাকবে। এখন যদি পৃথিবীর ঘূর্ণনটা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তার মানে রোটেশনাল কাইনেটিক এনার্জি নাই হয়ে যাচ্ছে। এবার ওই রোটেশনাল এনার্জি কিসে কনভার্ট হবে? হিট এনার্জিতে কনভার্ট হবে। বুঝতে পেরেছেন? অর্থাৎ আমরা তো জানি যে এনার্জি কি হয়, এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়, তাই না? তাহলে এইখানে ঘটনাটা কি করবে যে রোটেশনাল কাইনেটিক এনার্জি হিট এনার্জিতে রূপান্তর হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানেও ডেল্টা সমান ডাব্লিউ সমান সমান কিউ লিখতে পারি। ডাব্লিউ হচ্ছে যান্ত্রিক শক্তি, কিউ হচ্ছে তাপ শক্তি। যে লিখতে পারি তাহলে এখান থেকে আমরা বুঝতেছি যে এখানে কি হচ্ছে রোটেশনাল কাইনেটিক এনার্জি আর দ্বারা প্রকাশ করলাম, তাহলে সেটা কিসে কনভার্ট হবে? হিট এনার্জিতে কনভার্ট হবে। এখন এই রোটেশনাল কাইনেটিক এনার্জিটা কত পৃথিবীর জন্য? তাহলে আমরা কি জানি, হাফ আই ওমেগা স্কোয়ার, হাফ আই ওমেগা স্কোয়ার সমান সমান কত? তাপ। তাহলে তাপটা কত? তাপমাত্রা বাড়বে তাহলে সেটা কি হবে? এম ই এস ডেল্টা থিটা। এম ই কেন লিখেছি? এম ই মানে হচ্ছে পৃথিবীর ভর এবং এসি দ্বারা বোঝাচ্ছি পৃথিবীর আপেক্ষিক তাপ। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি যে আই এর ভ্যালুটা, আই এর ভ্যালু তো আমরা জানি, আই মানে কি এখানে জড়তার ভ্রামক। এখন পৃথিবীর জড়তার ভ্রামক কত? পৃথিবী মানে হচ্ছে সলিড স্পেয়ার, সলিড স্পেয়ারের জড়তার ভ্রামক হচ্ছে 2/5 এম আর স্কোয়ার, তার মানে এখানে এমটা কত? এম ই ইন্টু আর ই স্কোয়ার। ঠিক আছে, আর এখানে কি হবে? ইন্টু ওমেগা স্কোয়ার ইজ ইকাল টু কী হবে? এম ই ইন্টু এসি ডেল্টা থিটা। এবার এখান থেকে কিছু কাটাকাটি যাবে, কাটাকাটিটা আমরা করে ফেলি। যেমন হচ্ছে আপনার 2 কাটাকাটি যায়, এম ই কাটাকাটি যায়। তাহলে যদি আমি এখান থেকে তাপমাত্রার যে বৃদ্ধিটা অর্থাৎ ডেল্টা থিটার পরিমাণটা বের করতে চাই তাহলে ডেল্টা থিটা সমান সমান কি লিখতে পারি? লিখতে পারি যে আর ই স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই 5 ইন্টু এসি। ঠিক আছে, এখন এখান থেকে যদি আমি এটা তো লিখেছি ডাব্লিউ সমান সমান কিউ মেথডে, যদি এটাকে আমি ডাব্লিউ সমান সমান জে কিউ মেথডে লিখি তাহলে কি হবে? আর ই স্কোয়ার ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই 5 ইন্টু জে ইন্টু এসি। ওকে, এই পরিমাণ তাপমাত্রাটা তাহলে কি হবে? বৃদ্ধি পাবে। এখন ওমেগার ভ্যালুটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? ওমেগার ভ্যালু যদি আপনার সরাসরি দেওয়া না থাকে তাহলে আমরা জানি ওমেগা সমান সমান কত? 2π/t। তাহলে সেখান থেকে কি বের করতে পারি? ওমেগার ভ্যালু বের করতে পারি, তাই না? টি তো আমরা জানি পর্যায়কাল, সেটা কত? 24 ঘন্টা। আশা করি এটা সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব বুলেট যখন কোনো টার্গেটের উপর সংঘর্ষিত হয় তখন কোন ধরনের ঘটনাগুলো ঘটতে পারে। বুলেট যখন কোনো টার্গেটের উপর সংঘর্ষিত হয় তখন আসলে দুইটা কেস হতে পারে। এক হচ্ছে যেই টার্গেটে এসে সংঘর্ষিত হবে
সেক্ষেত্রে হচ্ছে যে আপনার তাপমাত্রাটা বৃদ্ধি পেতে পারে। আরেকটা কেস কি হতে পারে, বুলেটটা যেখানে আইসা হিট করতেছে সেখানে হিট করে তাপমাত্রা এত পরিমাণে বেড়ে গেছে যে বুলেটটা গলে গেছে। ঠিক আছে, তো এই কেসটা যখন আপনাদের নিউটনীয় বলবিদ্যায় পড়িয়েছি তখন সেখানে আলোচনা করেছিলাম যে কি যখন বুলেট কোনো বস্তুতে আইসা হিট করে তখন তার কাইনেটিক এনার্জি লস হয়, কিন্তু মোমেন্টাম কনজার্ভড হয় কিন্তু কাইনেটিক এনার্জি লস হয়। একটা প্রুফ পড়াইছিলাম আপনাদের। তো সেখানে আমরা দেখছি যে কাইনেটিক এনার্জি অর্ধেক হয়ে যায়, তাহলে বাকি অর্ধেক কোথায় লস হচ্ছে, আপনার হিট এনার্জিতে লস হচ্ছে। কিন্তু সেখানে বলি নাই যে হিট এনার্জিতে লসে তার তাপমাত্রাটা কত বাড়তেছে, সেসব বিষয় নিয়ে কিন্তু আলোচনা করিনি। তো এখানে আমরা এটা নিয়ে আলোচনা করব, যদি হিট এনার্জিতে আপনার লস হয় তাহলে সেই লসটা আসলে আপনার তাপমাত্রা যে বৃদ্ধি পাচ্ছে সেই বৃদ্ধির পরিমাণটা কত, বা এতটুকু তাপমাত্রা কত ভেলোসিটিতে আসলে আসলে বৃদ্ধি পাবে, সেই বুলেটের ভেলোসিটিটাও আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারি। তাহলে চলেন প্রথম কন্ডিশনটা দেখি। যদি শুধুমাত্র তাপমাত্রা বৃদ্ধি পায়, ধরেন এই হচ্ছে আপনার একটা টার্গেট যে কোনো কিছুই হতে পারে, তাই না? তো এই লক্ষ্যবস্তু বা টার্গেট ধরেন এটাকে ধরে নিচ্ছি। তো এখান থেকে ধরেন যে একটা বুলেট চলে আসতেছে, বুলেট তো আর আস্তে আস্তে আসবে না, একটা ভেলোসিটিতে আসবে, তাই না? এর ভেলোসিটিটা ধরেন হচ্ছে যে ইউ, এবং সেটা অনেক বড় একটা ভেলোসিটি। আর যখন এই অবস্থায় ছিল তখন বুলেটের যে আপনার টেম্পারেচার ছিল সেটা ছিল থিটা। এই বুলেটটা এসে কি করবে, এই টার্গেটটাতে এসে হিট করবে। যদি এই টার্গেটটাতে এসে হিট করে তাহলে এইখানে ঘটনাটা কি ঘটবে, এইখানে এর টেম্পারেচারটা বেড়ে যাবে, তাই না? ধরেন থিটা থেকে টেম্পারেচার রাইজ হয়ে আপনার থিটা ড্যাশ হয়েছে, এর টেম্পারেচার রাইজ হয়ে কত হয়েছে, থিটা ড্যাশ পরিমাণ হয়েছে। যদি থিটা ড্যাশ পরিমাণ হয় তাহলে আসলে কত ভেলোসিটিতে আসলে সেই টেম্পারেচারটা বৃদ্ধি পেয়ে থিটা ড্যাশে যাবে সেটা আসলে আমরা ক্যালকুলেট করতে পারি, তাই না? তো এইখানে ঘটনাটা কি ঘটবে, যখন বুলেট আসলে একটা ভেলোসিটিতে আসবে তখন তার মধ্যে কি থাকবে, কাইনেটিক এনার্জি থাকবে। যখন টার্গেটে এসে হিট করবে তখন ওই কাইনেটিক এনার্জি কিসে কনভার্ট হবে, হিট এনার্জিতে কনভার্ট হবে। যদি শুধুমাত্র তাপমাত্রা বৃদ্ধি পায় তার মানে সেখানে কি আসবে, এমএস ডেল থিটা আসবে। তাহলে এখান থেকে আমরা সরাসরি বলতে পারি ডাব্লিউ সমান সমান কিউ। আর ডাব্লিউ সমান সমান যদি কিউ হয় তাহলে ডাব্লিউ মানে হচ্ছে কি, যান্ত্রিক শক্তি, কিউ মানে হচ্ছে তাপ শক্তি। তাহলে এখানে যান্ত্রিক শক্তিটা কত, কাইনেটিক এনার্জি, দ্যাট মিন্স হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার। আর ইজ ইকুয়াল টু এটা কার সমান হবে, যে তাপমাত্রা বৃদ্ধি পেতে যে হিটটা লাগছে সেটা কত, এম এস ডেল থিটা। তাহলে এম এস ডেল থিটার সমান হবে, তাই না? তো এখান থেকে আমি এম কেটে 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 দিতে পারি। যদি ইউর ভ্যালুটা ক্যালকুলেট করতে চাই তাহলে ইউর ভ্যালুটা কত হবে, ইউ ইজ ইকুয়াল টু দাঁড়াবে আর √2 ইন্টু এস ডেল্টা থিটা, তাই না? সেটা কত হবে, √2 ইন্টু এস ডেল্টা থিটা। এবার ডেল্টা থিটাটাকে আমি যদি ভেঙে লিখতে চাই তাহলে কি লিখতে পারি, 2 ইন্টু এস ডেল থিটা মানে কত, তাপমাত্রা বৃদ্ধি পাইছে থিটা ড্যাশ, তাহলে থিটা ড্যাশ মাইনাস কত হবে, থিটা হবে। তাহলে এটাই হবে কি তার ভেলোসিটি। ঠিক আছে, তো এবার এটাকে যদি আমি হচ্ছে আপনার ডাব্লিউ সমান কিউ মেথডে লিখি তাহলে এটাই পাবো। তাহলে এটাকে আমি আরেকবার ভেঙে লিখে দিচ্ছি, যে আমি যদি ডাব্লিউ সমান সমান কিউ মেথডে লিখি তাহলে আসবে থিটা ড্যাশ মাইনাস থিটা। আর যদি আমি ডাব্লিউ সমান সমান জে কিউ মেথডে লিখি তাহলে এটাই আসবে কি, 2 ইন্টু জে এস থিটা ড্যাশ মাইনাস থিটা। তাহলে এই হচ্ছে তার যে ভ্যালোসিটিটা, যে এই ভ্যালোসিটিতে আসলে এর তাপমাত্রাটা কি হবে, থিটা ড্যাশ মাইনাস থিটা পরিমাণ বৃদ্ধি পাবে। ঠিক আছে, তবে এখন যদি এমনটা হয় যে সংঘর্ষিত হলো, এর তাপমাত্রা তো বৃদ্ধি পাইছেই, এবার বৃদ্ধি পেয়ে ওই বুলেটটা একদম গলে গেছে। ঠিক আছে, ধরলাম এই হচ্ছে এটা টার্গেট,
তো এই টার্গেটে বুলেটটা এসে হিট করলো, বুলেটের বর ধরে নেন এম, টেম্পারেচার ধরে নেন থিটা, ঠিক আছে, এবং সেটা কত ভেলোসিটিতে যাচ্ছে, ইউ ভেলোসিটিতে যাচ্ছে। তো এইখানে এসে কি হলো, হিট করলো, এবং হিট করে সেটা কি হয়ে গেল, গলে গেল, ঠিক আছে। ধরেন এই টার্গেটের মধ্যেই কি হয়েছে, গলে গেছে, এবং গলে গিয়ে এর টেম্পারেচার হয়েছে কত, থিটা এম। তাহলে এই যে থিটা এমটা পাচ্ছি, এই থিটা এমটা কোন ধরনের টেম্পারেচার, এই থিটা এম হচ্ছে আপনার গলিত হওয়ার তাপমাত্রা। কার গলিত হওয়া, বুলেটের। তাহলে আমরা লিখতে পারি যে এটা হচ্ছে বুলেটের গলিত তাপমাত্রা। ওকে, তাহলে এবার এখান থেকে আমি লিখতে পারি, কি লিখতে পারি, যে এই এম ভরের যে বুলেটটা আছে সেটা কি করবে, একটা নির্দিষ্ট কাইনেটিক এনার্জিতে আসবে। তো ওই কাইনেটিক এনার্জিতে আসার পরে আপনার এখানে এসে হিট করবে, অর্থাৎ ওই হিটটা কি করবে, তার হিট এনার্জিতে কনভার্ট হবে, তাই না? যখন হিট করবে সেটা কিসে কনভার্ট হবে, তাপ শক্তিতে কনভার্ট হবে। এখন এখানে টেম্পারেচারটার ঘটনাটা কি করতেছে, প্রথমে বুলেটের তাপমাত্রাটাকে বাড়াবে। বুলেটটা যখন আইসা আঘাত করবে, প্রথমে কি করবে, বুলেটের তাপমাত্রাটা বাড়বে, এরপরে কি করবে, বুলেট গলবে। এমন না যে আইসা হিট করলো সাথে সাথে গলে গেল, এমন তো হবে না। প্রথমে কি হবে, বুলেটটা এই টার্গেটটাতে আইসা হিট করবে, যখন হিট করবে তার টেম্পারেচারটা অনেক বেড়ে যাবে, এবং বেড়ে গিয়ে সেটা কি করবে, গলবে। তাহলে এখানেও আমরা কি দেখতেছি, যে বুলেট যখন আস্তে আস্তে তার মধ্যে যান্ত্রিক শক্তি থাকতেছে, এবং সেটা কিসে কনভার্ট হচ্ছে, তাপ শক্তিতে কনভার্ট হচ্ছে। তাহলে এখানে যান্ত্রিক শক্তিটা কত, হাফ এম ইউ স্কোয়ার, হাফ এম ইউ স্কোয়ার। এই যান্ত্রিক শক্তিটাই কি করবে, তাপ শক্তিতে পরিণত করবে, এবং প্রথমে কি করবে, তাপমাত্রা বাড়াবে। তাহলে এম এস ডেল্টা থিটা, এই পরিমাণ তাপমাত্রা বাড়াবে, এবং এরপরে কি করবে, তার অবস্থার পরিবর্তন হবে, অর্থাৎ সলিড থেকে সে কি করবে, গলবে, লিকুইডে যাবে। তাহলে সেটা কত হবে, এম ইন্টু এল, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি কাটতে পারি, এম এম কেটে দিতে পারি। তাহলে এই এম, এই এম, এই এম, এটা কেটে দিলাম। দেন এখান থেকে যদি আমি ইউ এর ভ্যালুটা লিখতে চাই, তাহলে সেটা কত হবে, ইউ সমান সমান √2 ইন্টু এস ডেল্টা থিটা। ডেল্টা থিটা মানে কত, থিটা এম মাইনাস থিটা। তাহলে থিটা এম, থিটা এম দ্বারা বলতেছি মেল্টিং পয়েন্ট, ঠিক আছে, মানে গলিত হওয়ার তাপমাত্রা যেটা। তাহলে থিটা এম মাইনাস কত, থিটা, তারপরে কি হবে এখানে, প্লাস এল। ওকে, তো এটা হচ্ছে কখন, যখন ডাব্লিউ সমান সমান কি লিখবো, কিন্তু যদি লিখি ডাব্লিউ সমান সমান জে কিউ, তখন প্রসিডিউরটা কেমন হবে, ডাব্লিউ সমান সমান জে কিউ লিখলে আসবে কি, যদি ডাব্লিউ সমান সমান জে কিউ লিখি, তখন আসবে 2 ইন্টু জে ইন্টু এস থিটা এম মাইনাস থিটা প্লাস এল। তাহলে এটাই হচ্ছে কি তার ডাব্লিউ সমান সমান জে কিউর ভ্যালু। এই ব্যাগে যদি যায় তাহলে সেটা কি করবে, একদম গলে যাবে। সবাই কি এটা বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ওকে, এবার আসেন লাস্ট একটা ম্যাথ দেখে ক্লাসটা শেষ জি করব। স্যার। লাস্ট একটা ম্যাথ দেখে ক্লাসটা শেষ করব। এখন বলা হয়েছে কি, 200 মিটার পার সেকেন্ড বেগে বেগপ্রাপ্ত একটি সীসার বুলেট কোথাও থামিয়ে দেওয়ার ফলে সমস্ত গতিশক্তি তাপে পরিণত হলো। বুলেটের তাপমাত্রা কত বৃদ্ধি পাবে যদি সীসার আপেক্ষিক তাপ 1.26 জুল কেজি ইনভার্স 1 এবং কেলভিন ইনভার্স 1 হয়?
অর্থাৎ আপনাকে এখানে কি বের করতে বলা হয়েছে, তাপমাত্রা বৃদ্ধিটা বের করতে বলা হয়েছে। এখানে কিন্তু বলা হয়নি যে এটা গলে গেছে, তাহলে আমরা কিভাবে সলভ করতে পারি এটাকে? যদি বুলেট যায় তাহলে সেখানে কাইনেটিক এনার্জি থাকবে, তাহলে কাইনেটিক এনার্জি কিসে কনভার্ট হবে? হিট এনার্জিতে। তাহলে হাফ এম ইউ স্কোয়ার কিসে কনভার্ট হবে? হিট এনার্জিতে। হিট এনার্জি কত হবে? এম এস ডেল থিটা। এখানে তো গলে যায় নাই, তাই না? শুধু বলা হয়েছে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, তাহলে এম এস ডেল্টা থিটা। এবার এসটা কার এস আসবে? সীসার আপেক্ষিক তাপ, তাই না? এবার দেখেন এখান থেকে এম কেটে দিতে পারি। যদি কেটে দিই তাহলে এখান থেকে যদি আমাকে ডেল্টা থিটা বের করতে বলা হয়, তাহলে ডেল্টা থিটা সমান সমান কত আসবে? ডেল্টা থিটা সমান সমান আসবে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এস। তাহলে ইউ স্কোয়ারের ভ্যালু কত? 200 স্কোয়ার ইন্টু 2 ইন্টু এস এর ভ্যালু কত? 1.26। এটাকে ক্যালকুলেশন করলে কত আসবে? যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে তার ভ্যালু আসবে 15873.02 ডিগ্রি সেন্টিগ্রেড, বা অনেক বেশি মানের একটা তাপমাত্রা রাইজ হবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে তার অ্যান্সার।